আসসালামু আলাইকুম, আমি সাইদ আব্দুল্লাহ। আজকে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাডার। অ্যাডার অর্থ হচ্ছে যোগের বর্তনী। তাহলে যোগের বর্তনী শেখার আগে আমাদের যোগের পদ্ধতিটি শিখতে হবে। সাধারণত ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যোগ করি? মনে করি 7, 5, 8 যার ভিত্তি 10 এবং এর সাথে অপর একটি সংখ্যা বিবেচনা করি, মনে করি 5, 9, 6। কিভাবে যোগ করে থাকি? সাধারণত 8, 6, 14 আমরা যোগফলটি পাশে বসাই। 14 যেহেতু ডেসিমেল অঙ্কের 0, 1, 2, 3, 4, 5 আপ টু 9 পর্যন্ত ডেসিমেলের অঙ্কগুলো, এবং এই 14 অঙ্কটি এর মধ্যে নাই। যেহেতু এদের যোগফল ভিত্তির চেয়ে ছোট নয়, যদি ছোট হতো অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত হতো তাহলে আমরা অঙ্কটি বসিয়ে দিতে পারতাম। যেহেতু এদের যোগফল 14, তাহলে এই যোগফল থেকে আমরা এই ভিত্তিটি বাদ দিব। 14 থেকে যদি ভিত্তি 10 বাদ দিই তাহলে কত থাকে? 4 থাকে। ভিত্তি বাদ দেওয়ার পর যে অঙ্কটি 4 আমরা বসিয়ে দিলাম। লক্ষ্য করা যায় এখান থেকে একবার ভিত্তি বিয়োগ করেছি। যেহেতু একবার বিয়োগ করেছি এজন্য 1 অর্থাৎ 1 থাকবে কেরি। এটাকে আমরা কেরি বলবো। মূল অঙ্ক দুটি, কিন্তু এই কলামের যোগফলের একটি অংশ চলে আসলো এখানে। একে বলা হয় সাম এবং একে বলা হয় কেরি। তাহলে কেরি কখন থাকে? যদি ভিত্তি বিয়োগ করা হয়। যতবার বিয়োগ করা হবে তত কেরি হিসেবে থাকবে। তাহলে পরের কলামে আমরা যোগ করি 1, 5 এবং 9। তাহলে কত হয়? 15। একইভাবে আমরা লক্ষ্য করি 15 যেহেতু বেজের চেয়ে ছোট নয়, তাহলে এখান থেকে বেজ বাদ দিব। তাহলে কত থাকে? 5। তাহলে এখানে 5 বসবে এই কলামের সাম। কয়বার বিয়োগ করেছি বেজ? একবার। তাহলে 1 হবে পরবর্তী কলামের পুনরায় কেরি। 7, 8 এবং 8, 5 হচ্ছে 13। একইভাবে লক্ষ্য করি 13 সংখ্যাটি ভিত্তির চেয়ে ছোট নয়। যদি ছোট হতো তাহলে অনায়াসে এই অঙ্কগুলো আমরা বসিয়ে দিতে পারি। 13 থেকে একইভাবে ভিত্তি বাদ দিই, তাহলে কত থাকে? 3। তাহলে এখানে বসবে 3। কয়বার বিয়োগ করেছি? একবার। পরের কলামে 1। যেহেতু অন্য কোনো অঙ্ক নেই, 1 সরাসরি নিচে চলে আসবে ফলাফলের এখানে। এই হচ্ছে যোগফল। এবারে সংখ্যা পদ্ধতি যদি দশমিক না হয় অন্য কোনো ভিত্তিতে হয়, ধরে নিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে বাইনারি অঙ্ক হচ্ছে 0 এবং 1। মনে করি 1, 0, 1, 1। একটু ফাঁকা করে লিখলাম বোঝানোর সুবিধার্থে। এদের ভিত্তি হচ্ছে 2। কেন? যেহেতু অঙ্ক দুটি। এবারে আসি 1, 1, 0, 1। আমরা যে কোনো দুটি সংখ্যা বিবেচনা করলাম, এর ভিত্তি 2। যদি 1 এবং 1 যোগ করি তাহলে কি দাঁড়ায়? যোগফল 2। 2 যেহেতু বেজের চাইতে ছোট নয়, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে এই অঙ্কটি নেই, সুতরাং এখানে বসাতে পারবো না। তাহলে এই যোগফল থেকে আমরা এই বেজ বাদ দিব। তাহলে বেজ বাদ দিলে কত থাকে? যোগফল 2, বেজ হচ্ছে 2। 2 minus 2 equals to 0। এই 0 হচ্ছে সাম। কয়বার ভিত্তি বিয়োগ করেছি? একবার। তাহলে 1 অর্থাৎ 1 পরের কলামে এখানে কেরি হিসেবে থাকবে। এটি হচ্ছে কেরি। এবার যোগ করি 1, 1,
2 0 তাও 2 থাকে। একইভাবে 2 বসাতে পারবো না, 2 থেকে ভিত্তি বাদ দেই, তাহলে কি থাকে 0। এক্ষেত্রেও রেজাল্টটি একই রকম, এটাও এই কলামের সাম এবং কয়বার বিয়োগ করেছি একবার, এজন্য 1 এক্ষেত্রে কেরি চলে আসলো। 1 এটা 0 1, এক্ষেত্রেও একই ফলাফল ঘটবে 1 1, এখানে 0, এটাও সাম, কয়বার বিয়োগ করেছি একবার, এজন্য 1। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। 1 1 1 অর্থাৎ এদের যোগফল হয় 3। তাহলে কি করব, 3 থেকে এই ভিত্তি বিয়োগ করব, কত থাকে, তাহলে 1। কয়বার বিয়োগ করেছি একবার, তাহলে ক্যারি 1। তাহলে 3 এখানে আমরা বসাবো সামের মান 1, এটিও সাম, কয়বার বিয়োগ করেছি একবার, তাহলে পরের কলামে 1 থাকবে ক্যারি। যেহেতু আর কেউ নেই আগের ডেসিমেলের যোগফলের মতো, আমরা সরাসরি এটিকে যোগফল অর্থাৎ রেজাল্টের ঘরে বসিয়ে দিলাম। একবার বিয়োগ করা হয়েছে তাই 1, ব্র্যাকেট দিয়ে আমরা তাকে বেজ বসিয়ে দিলাম। এই হচ্ছে যোগের প্রক্রিয়া। এই কাজটিই করে অ্যাডার। এক্ষেত্রে লক্ষ্য করা যায় অ্যাডার দুই প্রকার, অর্থাৎ হাফ অ্যাডার এবং হচ্ছে ফুল অ্যাডার। কিভাবে হাফ অ্যাডার? হাফ অ্যাডার দুটি বিটকে যোগ করতে পারে। এখানে লক্ষ্য করি, এখানে বিট, বিট কাকে বলে? বিট হচ্ছে বাইনারি প্রতিটি অঙ্ককে বিট বলে। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। 1 1, এখানে বিট কয়টি? দুটি। প্রশ্ন থাকে এখানে ক্যারি আসার কোনো সম্ভাবনা আছে কিনা। লক্ষ্য করি এই কলামের আগে যেহেতু কোনো অঙ্ক নেই, সুতরাং এখানে কোনো ক্যারি আসার সম্ভাবনা নেই। তাহলে এখানে 3 বিট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরের কলামে লক্ষ্য করি এখানে বিট সংখ্যা কয়টি? 1 2 3। তাহলে 3টি বিট যদি যোগ করে সেটিকে বলা হয় ফুল অ্যাডার। বাংলায় হচ্ছে পূর্ণ যোগের বর্তনী, এবং একে বলা হয় অর্ধ যোগের বর্তনী, হাফ অ্যাডার। একটা বিষয় লক্ষণীয়, হাফ অ্যাডারের কাজটা ফুল অ্যাডার দিয়ে সম্ভব, কিন্তু ফুল অ্যাডারের কাজটা হাফ অ্যাডার দিয়ে সম্ভব নয়। হাফ অ্যাডারের কার্যক্ষমতা সর্বোচ্চ সে 2টি বিটকে যোগ করতে পারবে, কিন্তু ফুল অ্যাডারের কার্যক্ষমতা এর চাইতে বেশি, অর্থাৎ সে ক্যারির একটি অঙ্ককেও যোগ করতে পারবে, তার মানে 3টি বিটকে যোগ করতে পারবে। এখানে ক্যারি আসতেও পারে, নাও আসতে পারে। যদি না আসে তাহলে 0, আর আসলে সে যোগ করতে পারবে। তাহলে এটা একটা ফুল অ্যাডার। একইভাবে পরের কলাম লক্ষ্য করি, কয় বিট? 3 বিট, এটাও একটি ফুল অ্যাডার। কয় বিট? 3 বিট, এটাও একটি ফুল অ্যাডার। তাহলে এই 4 বিটের অঙ্কগুলো যদি আমরা যোগ করতে যাই, তাহলে একটি হাফ অ্যাডার ব্যবহার করতে পারি, বাকিগুলো ফুল অ্যাডার ব্যবহার করতে হবে। কিংবা আমি যদি সবগুলোই ফুল অ্যাডার ব্যবহার করি, সেক্ষেত্রেও এই যোগের প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব। তাহলে কি বোঝা যায়? হাফ অ্যাডার অর্থাৎ অর্ধযোগের বর্তনীর কার্যক্ষমতা কম, যেখানে 2টি বিটকে যোগ করা যায়, অর্থাৎ ইনপুট 2টি, কিন্তু ফুল অ্যাডারের কার্যক্ষমতা হাফ অ্যাডারের চাইতে বেশি, যে কিনা 3টি বিটকে যোগ করতে পারে। এখন এই যোগের প্রক্রিয়াটি কিভাবে একটি ডিজিটাল বর্তনীতে কাজ করে, এটা আমরা একটি ব্লক ডায়াগ্রামে দেখাবো। ব্লক ডায়াগ্রামে দেখানোর পর তোমাদের সাথে সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল, এবং সেখান থেকে সমীকরণ, এবং সমীকরণ থেকে আমরা লজিক চিত্র অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে চলো আমরা দেখি কিভাবে ব্লক ডায়াগ্রাম দুটি অঙ্কন করব। একটি হচ্ছে হাফ অ্যাডার এবং অপরটি হচ্ছে ফুল অ্যাডার।
দুটি ব্লক ডায়াগ্রাম। প্রথমটিকে আমি হাফ এডার আকারে উপস্থাপন করব এবং পরেরটিকে ফুল এডার আকারে উপস্থাপন করব। আমরা জানি হাফ এডারের ইনপুট দুইটি, কিন্তু ফুল এডারের ইনপুট তিনটি। কিছুক্ষণ আগে যে অঙ্কটি করলাম সেখানে আমরা দেখেছি ফুল এডার 3টি বিটকে যোগ করতে পারে। যোগ করার পরের ফলাফল দুটি। হাফ এডারের ক্ষেত্রেও আউটপুট দুটি এবং ফুল এডারের ক্ষেত্রেও আউটপুট দুটি। কিভাবে? হাফ এডারের একটি আউটপুট হচ্ছে সাম, যা আমরা অঙ্ক করে দেখেছি, অপরটি হচ্ছে ক্যারি। ফুল এডারের ক্ষেত্রেও একটি হচ্ছে সাম এবং অপরটি হচ্ছে ক্যারি। তাহলে কি পার্থক্য দেখা যাচ্ছে? দুটি এডার, একটা হচ্ছে হাফ এডার, অপরটি হচ্ছে ফুল এডার। পার্থক্য কি? ইনপুট দুটি, ইনপুট তিনটি। এখন যদি আমি বলি ফুল এডারের ইনপুট থেকে যদি একটি কমিয়ে ফেলি তাহলে কোন এডার দাঁড়ায়? তাহলে হাফ এডার দাঁড়ায়। অন্যভাবে বলতে পারি হাফ এডারের সাথে ইনপুট যদি আরো একটি যুক্ত করি তাহলে কোন এডার? সেটি হচ্ছে ফুল এডার। বাট তাদের আউটপুট একই থাকবে। পার্থক্য কোথায়? ইনপুটের মধ্যে। আরেকটি বিষয়, হাফ এডার দ্বারা ফুল এডারের কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব নয়, কিন্তু ফুল এডার দ্বারা হাফ এডারের কাজ করা যাবে, কারণ তার ক্ষমতা 3টি বিটকে যোগ করা এবং তার ক্ষমতা 2টি বিটকে যোগ করা। এবারে এর সত্যক সারণীতে আমরা কিভাবে এটাকে উপস্থাপন করি? ইনপুটের চলকগুলোর আমরা মান ধরে নিতে পারি, একটি হচ্ছে এ, অপরটি হচ্ছে বি। একইভাবে এ, বি এবং সি। যেহেতু সি এবং আউটপুটের সি একই রকম মনে হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, এই পাশের এগুলো হচ্ছে ইনপুট, তাহলে সি এর সাথে আমরা একটি আই বসিয়ে দিলাম, সি আই। ক্যারি ইন, এ বি দুটি মান এবং সি হচ্ছে ক্যারি। সাম এবং ক্যারি, যেহেতু দুটি সি, একে আমরা বলতে পারি ক্যারি আউট। এই হচ্ছে হাফ এডার এবং ফুল এডারের ব্লক ডায়াগ্রাম, এবং এক্ষেত্রে পার্থক্য স্পষ্ট হওয়া যায়। প্রথমে আমি হাফ এডার ব্যাখ্যা করব, হাফ এডার ব্যাখ্যা করার পর ফুল এডারের বিষয়টি ব্যাখ্যা করব। হাফ এডারের ইনপুট যেহেতু দুটি, কিভাবে ট্রুথ টেবিলের সাহায্যে আমরা একে উপস্থাপন করব? তো আমরা একটি সত্যক সারণী তৈরি করি, যাদের ইনপুট এ এবং বি এবং আউটপুট সাম এবং ক্যারি। এই প্রথম অংশটি ইনপুট এবং পরের অংশটি আউটপুট। ইনপুটের দুটি কলাম, একটি হচ্ছে এ, যদি অন্য চলক থাকে অর্থাৎ এক্স এবং ওয়াই, সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই বসাবো। যেহেতু এখানে এ এবং বি ইনপুট, সে অনুযায়ী আমরা এ এবং বি ইনপুট। আউটপুট হচ্ছে সাম ক্যারি। এক্ষেত্রে আমরা দিতে পারি যে ক্যারি আউট, তাতে কোনো সমস্যা নেই। যোগ করার সময় আমরা দেখেছি, মনে করি 1 এবং 1 যদি যোগ করি তাহলে 2 হয়। 2 থেকে ভিত্তি বাদ দিই, তাহলে কত থাকে? 0। এই 0 হচ্ছে কি? সাম। কয়বার বিয়োগ করেছি? একবার। এই 1 হচ্ছে ক্যারি। তাহলে সাম যেহেতু সাধারণত ডান দিকে থাকে, আমরা ইচ্ছে করলে সামকে ডান পাশে বসাতে পারি, ক্যারি বাম পাশে বসাতে পারি। যেদিকেই বসাই হবে। আমি এই অনুযায়ী বসাই, সামটাকে আমরা ডান দিকে রাখি, ক্যারিটাকে বাম দিকে রাখি, অঙ্কের সাথে মিল রেখে। ইনপুটের চলক কয়টি? 2টি। এবং বাইনারির অঙ্ক কয়টি? 0 এবং 1, 2টি। তাহলে এদের রো সংখ্যা হবে 4টি। ইনপুটের ডান পাশ থেকে আমরা পর্যায়ক্রমে
একটি 0, একটি 1, একটি 0, একটি 1, পরের কলামে দুটি 0, দুটি 1, যদি আরো থাকতো 4টি 0, 4টি 1, বাইনারি পজিশনাল ভ্যালু ওয়াইজ আমরা সেটাকে বসাবো। যদি এগুলো ক্রমিক নং প্রকাশ করে, অর্থাৎ যদি ডেসিমালি চিন্তা করি তাহলে 0, 1, 2, 3, অর্থাৎ 0-র 2 বিটের বাইনারি হচ্ছে 0, 0, 1 এর বাইনারি হচ্ছে 0, 1, 2 এর বাইনারি হচ্ছে 1, 0, সেভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে আসি কিভাবে সাম এবং ক্যারি পাওয়া যায়। খুব সহজ, কিছুক্ষণ আগে আমরা সেটা দেখেছি। দুটি 0 মানে A0 এবং B0 যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়? 0, 0, 0, 0 যোগ করলে 0, এটা হচ্ছে সাম। যেহেতু এই পাশে কোনো কিছুই থাকে না, সেটাকে আমরা 0 ধরতে পারি, এবং এটা হচ্ছে ক্যারি। তাহলে সাম 0, ক্যারিও 0। এবার আসি 0 এবং 1 যদি যোগ করি, 0 এবং 1 যোগ করলে রেজাল্ট দাঁড়ায় 1। যেহেতু এখানে কোনো কিছু ক্যারি নাই, তাহলে সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। কোনো কিছু নেই মানে 0 বসাতে পারি। 1, 0 একই কথা, যদি আগেরটা 1 পরেরটা 0 হয়, রেজাল্ট একই থাকে, তাহলে 1 এবং 0। এইটার বেলা একটু ব্যতিক্রম। 1, 1, 1, 1 যোগ করলে আমরা কিছুক্ষণ আগে শিখলাম, এই যে এখানে 1, 1 যোগ করলে 2 হয়। 2 থেকে বাইনারি বেজ যদি বাদ দিই তাহলে কি থাকে? 0। 0 হচ্ছে সাম, 1 হচ্ছে ক্যারি। এই হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, অর্থাৎ সত্যক সারণী। এবারে আমরা এই সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করব। কিভাবে সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করা যায়, এটার একটি সূত্র আছে। আমরা সব সময় সমীকরণ তৈরি করার ক্ষেত্রে আউটপুটের কলামগুলো দেখব। এক্ষেত্রে আউটপুট কোনটি? C0 এবং হচ্ছে S, অর্থাৎ সাম এবং ক্যারি। তাহলে সামের সমীকরণ নির্ণয় করব এবং ক্যারির সমীকরণ নির্ণয় করব। সামের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সামের অ্যাক্টিভ রো, অর্থাৎ 0 ইনঅ্যাক্টিভ, 1 হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ রো গুলোর ইনপুট মান নেব। খুব মজার বিষয়, সামের মধ্যে যেগুলো 0 এগুলো আমরা বিবেচনায় আনবো না, শুধুমাত্র 1 এর ক্ষেত্রে যে কোনো কলামের যদি সমীকরণ তৈরি করি তাহলে অ্যাক্টিভ রো এর ইনপুট নিব। তাহলে সামের অ্যাক্টিভ রো হচ্ছে 2টি। তাহলে প্রথম রোতে লক্ষ্য করা যায় ইনপুট কারা? ইনপুট হচ্ছে A আর হচ্ছে B। তাহলে আমরা A, B, যেহেতু তারা একই রোতে, তাদেরকে আমরা গুণ অবস্থায় বসাবো। যদি রো চেঞ্জ হয়, অর্থাৎ লাইন চেঞ্জ হলে যোগ হবে, আর একই রোতে হলে গুণ হবে। পরেরটি লক্ষ্য করি, যেহেতু রো চেঞ্জ, তাহলে এখানে ফর্মুলা ওয়াইজ আমরা প্লাস দিব, এবং দুটি, একটি হচ্ছে A এবং B, যেহেতু পাশাপাশি তাহলে গুণ অবস্থায় লিখব। আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, যেটা 0 তার উপরে নট বা বার বসাবো। তাহলে 0 হচ্ছে A বরাবর এবং এটার 0 হচ্ছে B বরাবর। খুব সহজেই সমীকরণটা তৈরি হয়ে গেল। এই গুণ চিহ্নটা অর্থাৎ ডট আমরা দিতে পারি, নাও দিতে পারি। তাহলে একই রোতে থাকলে গুণ, রো চেঞ্জ হলে যোগ। এবং কোন রো গুলো নিলাম? আউটপুটের অ্যাক্টিভ গুলো। একইভাবে যদি আমরা ক্যারিটি নির্ণয় করি, ক্যারি আউট, তাহলে কি করব? এক্ষেত্রে কয়টা অ্যাক্টিভ? একটা অ্যাক্টিভ, এবং তাদের মধ্যে কারা? A এবং B, কোনো 0 নাই। যেহেতু
জিরোর উপস্থিতি দেখা যাচ্ছে না, সেহেতু কোনো নট অর্থাৎ বার হবে না, এবং একই রোতে এজন্য তারা গুণ হবে। এ এবং বি গুণ আকারে থাকবে। এই হচ্ছে হাফ অ্যাডারের সাম এবং হচ্ছে ক্যারি দুটি সমীকরণ। এই সামকে আমরা একটা সূত্র আকারে বসাতে পারি, যেটা কিনা এক্সোর রিলেশন আকারে আছে। আমরা এটা মনে রাখবো, এটার সূত্র হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, অর্থাৎ এটা যে কথা এটা একই কথা। আমরা এভাবেও লজিক চিত্র অঙ্কন করতে পারবো, এভাবে অঙ্কন করতে পারবো। তবে যদি প্রশ্নে উল্লেখ থাকে মৌলিক গেট দিয়ে, তাহলে অবশ্যই এটি করতে হবে, কারণ এখানে নট আছে, গুণ অর্থাৎ এন্ড আছে, এবং এই দুইয়ের মধ্যে যোগ অর্থাৎ অর আছে। তাহলে তিনটি বিষয়, এন্ড, অর, নট, এই গেটগুলো হচ্ছে মৌলিক গেট। তাহলে মৌলিক গেট দিয়ে যদি আমাকে অঙ্কন করতে বলা হয়, তাহলে এই সমীকরণে আলোকে করব। কিন্তু এটাতে কোনো মৌলিক গেট নয়, যেখানে এক্সোর রিলেশন লক্ষ্য করা যাচ্ছে। এ একটি তার নিলাম, এর সাথে একটি নট গেট, তাহলে কি দাঁড়ায়? এ নট। এই সমীকরণে আর কি আছে? বি, একটি নট গেট, বি নট, আর কিছু নেই এর মধ্যে। এই দুটি সমীকরণ থেকে যদি লজিক চিত্র অঙ্কন করি, এ বি এবং এ নট বি নট, এর বাইরে আর কিছু নেই, আমরা সাজিয়ে নিলাম। এবার এ নট এবং বি এই চলক দুটি আমরা গুণ আকারে দেখাবো। এ নট বি, এ নট বি কি আকারে আছে? গুণ আকারে, গুণ আকারে উপস্থাপন করলাম। এ বি নট, এ বি নট, এই দুটি অংশ আবার যোগ আকারে। তাহলে এই সাম সমীকরণটি তৈরি হয়ে গেল। এ এবং হচ্ছে বি এরা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একটি, এটা হচ্ছে ক্যারি আউট। তো লক্ষ্য করা যায় ব্লক ডায়াগ্রাম, সপ্তক সারণী এবং তার থেকে সমীকরণ, এবং সমীকরণ থেকে কিভাবে গেট গুলো দিয়ে আমরা কিভাবে লজিক চিত্র অঙ্কন করব, এটা আমরা বুঝলাম। যদি আমরা এটা দিয়ে করি, তাহলে চিত্রটা কিছুটা পরিবর্তন হবে। আমি এই সপ্তক সারণী অংশটি মুছে এখানে এই সমীকরণের আলোকে তোমাদের লজিক চিত্রটি অঙ্কন করে দেখাচ্ছি। এ বি দুটি চলক, এই সমীকরণ দিয়ে যদি আমরা তৈরি করি, অর্থাৎ এক্স অর, এদের জন্য আমরা একটা এক্স অর গেট তৈরি করলাম, যা কিনা সাম এবং ক্যারি এ এবং বি, যার জন্য আলাদা চলক নেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে যদি আমরা সংযোগ দিই, এ এবং বি তারা কি অবস্থায়? গুণ অবস্থায়। এই হচ্ছে ক্যারি আউট। এই চিত্রের বিকল্প চিত্রটা হচ্ছে এটি। এখন আমি যদি প্রশ্ন করি, এই দুটি লজিক চিত্রের মধ্যে কোনটি উন্নত? লক্ষ্য করি 1, 2, 3, 4, 5, 6 এই লজিক সার্কিটে এটার তুলনায় বিদ্যুৎ বেশি খরচ হবে, আবার ব্যয়ও বেশি হবে, কারণ এখানে লজিক গেটের পরিমাণ বেশি। প্রতিটি গেট মনে করি 10 টাকা, 1, 2, 3, 4, 5, 6, তাহলে
60 টাকা খরচ হবে। এখানে লজিক গেট দুটি, অর্থাৎ 20 টাকা খরচ হবে। সুতরাং আমরা বলতে পারি এই লজিক সার্কিটের তুলনায় এই লজিক সার্কিটটি উন্নত, যেখানে ব্যয় কম হবে এবং বিদ্যুতের অপচয় রোধ হবে। একটি এক্সর এবং একটি অ্যান্ড গেট। কিন্তু যদি পরীক্ষার প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে মৌলিক গেটের সাহায্যে অর্ধযোগের বর্তনী কিংবা হাফ অ্যাডার ব্যাখ্যা করো, এই চিত্রটি দিতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা কি অঙ্কন করব। হাফ অ্যাডার খুব সহজে তৈরি করা যায়, দুটি মাত্র গেট লাগে। একটি হচ্ছে এক্সর গেট আর একটি হচ্ছে অ্যান্ড গেট।